নমস্কার বন্ধুরা, কেমন আছেন? মণিমালা প্রোফাইলে আরও একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। শুক্রবারের সকালের থেকে শুরু করলাম ব্লগটা। সকালবেলা থেকে দেখি শাশুড়ি মায়ের জ্বর। আগের দিন আমার ছেলে আর আমার হাজব্যান্ডের জ্বর এসছে। যেহেতু এখন ভাইরাল ফিভার হচ্ছে, তাই বাড়ি শুদ্ধ সবারই একবার না একবার করে জ্বরটা ঘুরে ফিরে আসছে। তো প্রথমে আমার হাজব্যান্ডের হলো, ও একটু ঠিক হয়েছে, মানে ঠিক বলতে ওর জ্বরটা কমেছে, কিন্তু গা হাত পা ব্যথা, উইকনেসটা এখনও রয়েছে। তারপর আমার ছেলের হলো, এখন আমার শাশুড়ি মা। তো সকালবেলায় কোথা দিয়ে কাজটা যে শুরু করব বুঝতেই পারছিলাম না, কারণ সংসারের অন্যান্য কাজ করলেও রান্নাটা তো আমি খুব একটা করি না, তাই অন্যান্য কাজের সঙ্গে রান্নাটাও আজকে অ্যাড হয়ে গেল। এবার রান্নাঘরে ঢুকলে পরে আমার মাথায় আসে না যে আমি কি রান্না করব, কারণ প্রত্যেক দিনের রান্নাটা আর মাঝে মধ্যে রান্না করার মধ্যে অনেক পার্থক্য আছে। আর বললাম যে আমাদের নিরামিষ চলছে, আর নিরামিষের দিন এক তরকারি ভাতে না একদম হয় না, আর তার মধ্যে বাড়িতে যদি বেটা ছেলে থাকে তাহলে আরোই অসুবিধা হয়, কারণ আমরা মেয়েরা যেমন তেমন হয়ে যায়। তারপর বয়স্ক মানুষ আছে, বাচ্চা আছে, ওদের কি আর এক তরকারি দিয়ে ভাত দেওয়া যায়? আর নিরামিষ মানেই তো মুগের ডাল, মুসুরির ডালও চলবে না। তো অগত্যা মুগের ডালটাই আমি করলাম। আর আমারও শরীরটা বিশেষ একটা ভালো লাগছিল না, সেই জন্য মুগের ডাল আর আলু ভাজা, পাঁপড় ভাজা দিয়েই আজকের দিনটা চললো। সবার প্রথমে ছেলেকে আমি একটু সেরেলাক করে খাইয়ে দিলাম, কারণ ওরও তো শরীরটা ভালো না, ওরও মুখটায় রুচি নেই। আর তাছাড়া আমারও শরীরটা যে খুব ভালো আছে তেমন না। সেদিনকার ওয়াশিং মেশিনে কাচতে গিয়ে হাতে পাল্লাটা পড়ে হাতটা গেছে কেটে, বা হাতের আঙুলের কর এত ব্যথা, হাত মুড়াতে পর্যন্ত পাচ্ছি না। তো আমার বরকে বলাতে বর আবার একটা মেডিসিনের দোকানে গিয়ে জিজ্ঞেস করলো, বললো টিটেনাস দিতে হবে। টিটেনাসের নাম শুনে আমি আগেই পিছু পা, কারণ টিটেনাস নেব যেমন তেমন ব্যথা হবে, আবার জ্বরও আসে শুনেছি। আর এখন বাড়ি শুদ্ধ সবার জ্বর, আমিও যদি জ্বরে বিছানা নেই তাহলে তো খুব মুশকিল হয়ে যাবে। সেই জন্য আমি টিটেনাসটা আর নিলাম না। যাই হোক, এদিকে আমি ছেলেটাকেও খাওয়াতে বসে গেলাম। দেখুন, সারা বিছানাময় খেলনা ছড়িয়েছে। আর ওই বা কী করবে, স্কুলেও পাঠাচ্ছি না, কারণ একজনের জ্বর হলে অন্য বাচ্চাদের অসুবিধা হয়ে যায়। সেই জন্য বাড়ি বন্দি, আর সর্বক্ষণ ফোন আর ফোন। ও তো ছেলে মানুষ, ওই বা কী করবে? ওর সঙ্গে একজনকে খেলার জন্য সুস্থ থাকতে হবে। সবাই তো বিছানায়, কেই বা খেলবে ওর সঙ্গে? আর সুস্থ থাকলেও ওর সঙ্গে যে সবসময় খেলা হয় এমনও না। ওর বাবা কাজে বেরিয়ে যায়, ওর ঠাকমা রান্না করে, আমি এদিকে সংসারের কাজ করলাম, আর বাড়িতে থাকে একজন বয়স্ক মানুষ, সেই বা কত আর খেলবে? তবে দাদার যখন শরীর খারাপ হয়নি তখন কিন্তু ওর সঙ্গে খেলতো, আর ও অনেকটা ছোট ছিল। আর ও যখন আরেকটু ছোট ছিল তখন কিন্তু এত চঞ্চলও ছিল না। ও স্কুলে যাচ্ছে না বলে ওর ম্যাডামও ওকে ফোন করছে যে কেন ও আসছে না স্কুলে, ওর কী হয়েছে। তো ওর ম্যাডামকে আমি বলেওছি যে ম্যাডাম ওর তো জ্বর হয়েছে, সেই জন্য ওকে পাঠাচ্ছি না। আর স্কুলে যেতে জানেন তো খুব ভালোবাসে, অন্যান্য বাচ্চারাও থাকে, তাদের সাথে খেলতে পারে, তারপর ম্যাডামরাও তো খেলার চলে ওকে একটু পড়ায়। তো সেই জন্য স্কুলটা যেতেও ভালোই বাসে। প্রথম একটু কাঁদতো, কিন্তু তারপর এখন পুরো অভ্যস্ত হয়ে গেছে। আর যে সমস্ত বাচ্চারা নতুন যায় তারা কাঁদে, তাদেরকে আবার ও দাদা হিসেবে বোঝায় যে কাঁদিস না, খেল, এরকম করে বলে। যাই হোক, ওকে খাইয়ে দাইয়ে চলে আসলাম আবার রান্নাঘরে। চালটাও বার করে নিলাম আর ডালটাও বার করে নিলাম, এদিকে ডালটা বসিয়ে দিলাম। আজকে যেহেতু এত কাজ, তার মধ্যে আমি আর টিফিনটা করলাম না। আমার বর মিষ্টির দোকান থেকে পরোটা কিনে আনলো। আমার আবার সত্যি কথা বলতে মিষ্টির দোকানের পরোটা বলেন, কচুরি বলেন, খুব একটা ভালো লাগে না। বিশেষ করে ওরা যে তরকারিটা দেয় সেটা এতটাই আমার খারাপ লাগে, কি আর বলবো। তাও যদি ওই ডালপুরি আছে, ওই ডালপুরি আনলে তাও একটু ওই সামনে মশলা জায়গাটা একটু ছিঁড়ে খাই, তাও কোনো তরকারি দিয়ে না, কিন্তু তাও এখন ভালোই লাগে না। যাই হোক, ওদের জন্য বললাম পরোটা নিয়ে আসতে, ওরা পরোটা খেলো।
আর আমি বললাম আমার জন্য একদম আনতে না। আর আমার ছেলেকে তো সেরেলাক খাইয়ে দিলাম। তো ওদের খাওয়া কমপ্লিট, আমি যার জন্য রান্নাঘরে রান্নাটা বসিয়ে দিলাম। যত তাড়াতাড়ি রান্নাটা করব তত তাড়াতাড়ি রান্নাঘর থেকে বেরোতেও পারবো, কারণ রান্নাঘরে শুধু বসে থাকলে তো হবে না। এদিকে ঘর ঝাড়পোছ আছে, তারপর ঘরদোর আগেই আমি গুছিয়েও নিয়েছিলাম, যার ফলে একটু চাপটা কমেছে। আর রান্নার ফাঁকে ফাঁকে গিয়ে গিয়ে আমি একবার করে বিছানা তুলে আসলাম, একবার করে ওর খেলনা গুছিয়ে আসলাম, এইসবই মাঝে মাঝে চলছে। হাতের আঙুলটা এমন জায়গায় কেটেছে না, হাতটার আঙুলটা ভাঁজ করতেই পারছি না, পুরো গোটা হাতটাই ফুলে আছে। হাতেও তো কিছু কাচাকোচা করি, সেগুলো আজকে আর হাতে কাচতে পারবো না। দুখেবে মেশিনটা চালিয়ে মেশিনের মধ্যে বসিয়ে দিয়েছি। এক লট হয়ে গেছে। আর বাচ্চারগুলো তো হাতে কাচি, সেই বাচ্চারগুলোও এখন আমি আবার মেশিনেই দিয়ে দিলাম। কি করব, হাতে তো পাচ্ছিই না। আর যত হাতে সাবান জল লাগছে তত জায়গাটা শুকাতেও দেরি হচ্ছে। রান্নাঘরে ঢুকলে না শুধু একভাবে যে রান্না করব সেটা কিন্তু হয় না। রান্নার ফাঁকে ফাঁকে অনেক কিছু কাজ করতে হয়। যেমন এদিকে চালটা ধুয়ে বসিয়ে দেবো, আর ওদিকে তো ডালটা বসিয়ে দিয়েছি, আর আলুটা পিসি কেটে দিয়ে গেছে, তো আলুটাকেও ধুয়ে রেখে দিয়েছি। এবার ছেলের যে খাবারের কৌটোগুলো আছে সেগুলোকে পরিষ্কার করব। সেরেলাকটা ফুরিয়ে গেছে, ন্যানটাও ফুরিয়ে গেছে, সেই জন্য ওই দুটোর কৌটো ভালো করে মেজে ওর মধ্যে ভালো করে আবার ঢেলে রাখবো। কারণ এই কাজগুলো তো আমি রাত্রিবেলাতেই করে থাকি, যেহেতু এখন একটুখানি আমি রান্নাঘরেই কাজটা করছি, তাই ভাবলাম এই ফাঁকে ফাঁকে কাজটা করে নিই। আর যেহেতু সবার শরীরটা ভালো না, চেষ্টা করব রাত্রে তাড়াতাড়ি শোয়ার, রাতে আর এইসব কাজ রাখবো না। কিছুদিন যাবৎ সকালবেলায় কারেন্টটা খুব ডিস্টার্ব করছে। সকালবেলায় ঘুম থেকে উঠে দেখছি কারেন্ট নেই, না পাচ্ছি এদিকে ইন্ডাকশানে কোনো কাজ করতে, না পাচ্ছি ওদিকে মেশিন চালাতে। মেশিন চালাতেও দেরি হয়ে যাচ্ছে, ইন্ডাকশানেও কোনো কাজ করা যাচ্ছে না। ইন্ডাকশান থাকলে হয় কি, ভাতটা আমরা ইন্ডাকশানেই বসিয়ে দিই। হাঁড়িতে বসালে গ্যাসে বসাতে হয়। আর স্টিলের হাঁড়ি আছে আমাদের, কিন্তু স্টিলের হাঁড়ি আবার ইন্ডাকশানে বসালে সেই তলায় ভাত লেগে যায়। সেই জন্য ইন্ডাকশানে আমরা হাঁড়ি বসাই না। ইন্ডাকশানে এই ডেচকিটা আছে স্টিলের, এর মধ্যে করেই ভাত করি। যদি অল্প ভাত করার হয় এর মধ্যেই করি। আর অল্প ভাত বলতে ধরেন এক বেলার মতো ভাত করলে এটার মধ্যে হয়। আর যদি দুবেলার মতো ভাত করি তাহলে হাঁড়িতে বসিয়ে দিই। তো যেহেতু আমি এখন খুব একটা সবাই খাচ্ছে না, ওই একবেলা দুবেলা সমানই হয়ে যায়, ওই জন্য আমি এখন ডেচকির মধ্যে করেই বসিয়ে দিলাম। এদিকে আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে, ভালো করে ডাল কাটা দিয়ে আমি ঘেঁটে দিচ্ছি। এরপর ডালটাকে আমি সাঁতলে নেব। এই কড়ার মধ্যেই সাঁতলাবো, সাঁতলে আবার কড়াটাকে ভালো করে ধুয়ে এটার মধ্যেই আলুটা ভাজা বসাবো। কারণ দেখেন আমার হাতটা কাটা, আমি চাইলেই আরেকটা কড়া বার করতে পারতাম। আর যে কাকিমা বাসন টাসন মাজবে ওনারও তো কষ্ট হবে, সেই মনে করে আমি আর কড়াটা বাড়ালাম না। সেই জন্য আমি এই কড়াটায় ডাল সাঁতলে এটাকেই আবার একটুখানি ধুয়ে নিয়ে এর মধ্যেই আবার আলু ভাজাটা বসিয়ে দেবো।
কটা একটু পাঁপড় ভেজে নিই। ছেলেটা যদি আলু ভাজা না খায়, ও আবার এই নলি পাঁপড় খেতে খুব ভালোবাসে। ওকে যদি এমনি পাঁপড় দেওয়া হয়, ও আবার এটাকে নলি পাঁপড় বলতে পারে না, ও বলে নিনি পাঁপড়। তো একটু আবার এটা খেতেও ভালোবাসে। আমার আবার এই পাঁপড় সেই বিকেলবেলায় শুধু খাবো, সেটা খুব ভাল লাগে। জানেন তো, এই পাঁপড়গুলো আমরা যখন স্কুলে পড়তাম, আর একটু সাইজে ছোট, 2 টাকায় 40টা, কী খাবার খেতাম। আর আলু কাটা, এই দুটো দিয়ে এই পাঁপড়টা খেতে খুব ভালো লাগতো। আমার আবার এই থালা পাঁপড় খেতে বেশি ভালো লাগে ডাল দিয়ে। তো আমাদের জন্য অল্পই পাঁপড় ছিল, সেজন্য যেটুকু ছিল সবটাই ভেজে নিলাম। আলু ভাজবো বলে তেলটা নিয়েছিলাম, ইচ্ছা করে একটু বেশি তেল নিয়েছিলাম যাতে তার আগে একটু পাঁপড়টা ভেজে নিতে পারি। ওই তেলের মধ্যেই কিন্তু আলুটাকে দিয়ে দিলাম। এর ফলে কি হবে বলেন তো, এই আলু ভাজা থেকে একটা হিং হিং গন্ধ বেরাবে, খুব টেস্ট লাগে খেতে। ও বাবা, এত কিছুর মাঝে তো ভুলেই গেছি যে আমি নিজেই টিফিন করিনি। সেই জন্য আমি একটুখানি ছাতু নিয়ে তার মধ্যে চিনি আর সামান্য ডাল আলু ভাজা করতে গিয়ে এই অবস্থা। যে পেয়েছে সেটাও পঞ্চব্যঞ্জন রান্না করলে কি হবে সেটা একটু ভাবেন তো। আলু ভাজাটা প্রায় হয়ে এসছে। গোটা লঙ্কাটা ওপর থেকে দিয়ে দিলাম। প্রথমে লঙ্কাটা দিতে পারতাম, কিন্তু দিলাম না, যদি ফেটে যায় ঝাল হলে ছেলে তো আবার খেতে পারবে না। এদিকে ছেলের সেই বললাম সেরেলাক আর দুধের কৌটোগুলো ভালো করে পরিষ্কার করে নিই। এই দুটো পরিষ্কার করতে গিয়ে হঠাৎ মনে পড়লো ওর ফ্লাক্সটাও তো পরিষ্কার করতে হবে। সেই জন্য সব কিছু টেনে এনে সেগুলোকেও আবার পরিষ্কার করলাম, মানে ওর খাবারের জায়গাটা টোটালটাই পরিষ্কার করে দিলাম। ওটাই হয় জানেন তো, একটা কাজ হাত দিলে আরও 10টা কাজ অপেক্ষা করে। আমার ক্ষেত্রে তো সেটাই হয়। আর যখন দেখি যে এই সময় এই কাজটা না করলেও চলবে, আমার যেন মনে হয় না আরেকটু পরিষ্কার করে করি, আরেকটু বেশি করে করি। এটা আমার বরাবরের অভ্যেস, এখন বলে না, বাড়িতেও এটা হতো যে আমি ধরেন একটুখানি আলমারি গোছাতে গেলাম, একটা কোনো কাউন্টার, ও বাবা সব নামিয়ে পাশেরগুলোও আবার পরিষ্কার করতে, মানে গুছিয়ে রাখতে শুরু করলাম। এটা আমার বরাবরেরই অভ্যেস।
আমার রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, আমি নিজে স্নানটাও করে আসলাম। এবার আমি ছেলের খাবারগুলোকে ঢেলে নেব কৌটোর মধ্যে। আমি আবার সেরেল্যাকটা ডাইরেক্ট ঢালি না, ওর যে ভেতরে র্যাপারটা থাকে ওটা ধরেই আমি বসিয়ে দিই, আর মুখটা আমি কেটে নিই। কারণ আমি ভাবি যদি এর মধ্যে হাওয়া ঢুকে যায় তো পুরো খাবারটাই নরম হয়ে যাবে, সেই জন্য আমি ওটা ধরেই আটকে দিই। তো আমি সেরেল্যাকটাও ঢেলে নিলাম আর দুধটাও ঢেলে নিলাম। ওর দুধের কৌটোর মধ্যে অল্প একটু দুধ ছিল, তো সেটা আর আমি নষ্ট করি না। আর এত দাম নেয় না, প্রত্যেক মাসেই যখন আমি কিনতে যাই তখনই অন্তত 10 টাকা 20 টাকা করে দাম বেড়েই যায়। আর ভিতরে একটা করে বই দেয়, ও বই তো ওরা পড়েও না, কিচ্ছু করে না। ওই বই না দিয়ে বরং দুধের দামটা একটু কমাতে পারে, সেটা করবে না। আর আগে তো ওই সেরিল্যাক, এখন সেরিক্রো খায়, সেরিক্রোর মধ্যে একটা করে স্পুন দিত। ও বাবা, সেটা অন্তত 1 বছর হয়ে গেছে বন্ধ হয়ে গেছে। এই দুধের মধ্যেই একটা করে স্পুন দেয়, আর সেরিক্রোর মধ্যে কোনো রকম কোনো স্পুন দেয় না।
ব্যাস গোছানো হয়ে গেল। আর ওর কিছু বোতল আছে, এই বোতলগুলোকে বাতিল করে দেব। এই বোতলগুলোতেও অনেক দিন ধরেই খাচ্ছে। ভেবেছিলাম তো এবার বোতলে খাওয়ানোটা বন্ধ করব, কিন্তু না, সকালবেলায় ও ফিডিং বোতলেই খায়। ব্যাস আর খায় না, সারাদিনের মধ্যে এই একটা টাইমই ও এই দুধের বোতলটা ইউজ করে। তো সেই জন্য ভাবলাম এইগুলোকে টোটালটাই বাদ দিয়ে দুটো কিনেও এনেছি। এই যে মুখটা একটু কেটে দিলাম, কারণ এখন তো বড় হয়েছে, ওই যেটুকু ওর ছিদ্রটা থাকে ওটা দিয়ে ওর খাওয়ার একদম পোষায় না। এই জন্য আমি একটু মুখটা বড় করে দিলাম। এই মাত্র দুটো বোতলই রাখলাম, সকালে একটাই জল খাবে আর একটাই দুধ খাবে। আর সারাদিন তো জল এমনি গ্লাসে খাচ্ছে, ওয়াটার পটে খাচ্ছে, সারাদিনের জন্য প্রয়োজন হয় না, শুধু সকালবেলাটার জন্যই প্রয়োজন হয়। তো তার জন্য দুটো মজুত রাখলাম। আর তাছাড়া কয়েক মাস পর থেকে তো সকালেই স্কুল থাকবে, তখন তো শুধু এই দুধ খেয়ে গেলে হবে না, কিছু ভারী টিফিন খাইয়েই পাঠাতে হবে। তখন আর এই বোতলগুলো ইউজ করব না। যাই হোক, এই কটা মাসের জন্য বোতলগুলোকে রাখলাম। আমার সব কাজই কমপ্লিট হয়ে গেছে, শুধু লাঞ্চটা বাকি আছে। এই যে আমার তোজোর সংসার। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।